আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারানা হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত 25, মাইকে ডাকাত ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ। বিশ্বের সব মানুষের টিকা প্রাপ্তি নিশ্চিতে $750 কোটি দেওয়ার ঘোষণা, প্রথমবারের মতো অনলাইনে G7 নেতাদের সম্মেলন। এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অমর 21 উদযাপনে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। ক্রিকেট খেলা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে গেরুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে 25 শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছে স্থানীয়রা। শিক্ষার্থীদের অভিযোগ, মাইকে ডাকাত ঘোষণা দিয়ে গ্রামবাসীরা তাদের উপর হামলা চালায়। এ ঘটনার পর গেরুয়া এলাকার বিভিন্ন মেসে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ইলিয়াস কমলের রিপোর্ট। কিছুদিন আগে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েক যুবকের বাগবিতণ্ডা হয়। ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে স্থানীয় যুবকদের সঙ্গে আলোচনা করতে যান বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। এ সময় দুই পক্ষের কথা কাটাকাটি হলে কয়েকজন শিক্ষার্থীকে গেরুয়া বাজারের একটি ভবনে আটকে রেখে মারধর করে স্থানীয়রা। একই সাথে 5টি মোটরবাইক ভাঙচুর করে স্থানীয় লোকজন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটককৃতদের উদ্ধারে গেলে দুই পক্ষে আবারও সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে গ্রামবাসীরা হামলা চালায় বলে দাবি শিক্ষার্থীদের। এ সময় বেশ কিছু শিক্ষার্থী আহত হন। আমাদের কিছু সিনিয়র ভাই, কিছু বন্ধু বান্ধব ওনাদের জিম্মি করে রাখছে এবং তাদের প্রচুর মারধর করা হয়েছে। ইভেন তাদের আপনারা দেখছেন যে অ্যাম্বুলেন্সে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন আসছে আরো অনেক লেটে, খুব কম সংখ্যক পুলিশ ছিলেন। তাদের একটা ব্যান ছিল এইদিকে, আর একটা ব্যান ইসলামনগর হয়ে এই দিক দিয়ে ঢুকতেছিল। সাথে ছিল মাত্র একজন ড্রাইভিং করতেছিল আর 3জন পুলিশ সাথে ছিল। পুলিশ ভিতরে এইদিকে না আসে, ওই আমাদের গেটের মধ্যে আমাদের পোলাইন ঢুকতে দিচ্ছে না। মেইন গেটে পুলিশ দেওয়া আছে, পোলাইন ঢুকতে দিচ্ছে না। গ্যাঞ্জাম কি মেইন গেটে নাকি এই গেটে? পুলিশের উপর দিয়ে এসে আমাদের হিট করেছে। তখন পুলিশ কই ছিল? পুলিশ তো আমাদের কই প্রোটেক্ট করতে পারে নাই। রাত 8টার দিকে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা গেরুয়া বাজার থেকে আটক আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে তাদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বলেছে ডাকাত এবং চাঁদাবাজ গ্রামে ঢুকেছে, এদেরকে প্রতিহত করতে হবে এবং আশেপাশের গ্রাম থেকে অনেক লোকজন ডেকে এনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এই খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে স্পটে এসেছি। যারা আটকানো ছিল, ইনজুরি ছিল, তাদেরকে আমরা উদ্ধার করার চেষ্টা করেছি পুলিশের সহযোগিতা নিয়ে। কোনো ধরনের সমস্যা নেই। প্রক্টোরিয়াল বডি সদস্যরা গেছেন, আমাদের পুলিশও গেছেন, কোনো সমস্যা নেই। গ্রামবাসীর পক্ষ থেকে কোনো উত্তেজনা নেই। এদিকেও সবাই মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতি এখন বিরাজ করছে। এলাকার বিভিন্ন মেসে বসবাসকারী শিক্ষার্থীদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দাবি করেছে তাদের সহপাঠীরা। ইলিয়াস কমল, চ্যানেল আই। বিশ্বের সব মানুষের জন্য টিকা প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ কোভ্যাক্স গ্লোবাল কোভিড-19 প্রোগ্রামে $750 কোটি সহযোগিতার ঘোষণা দিয়েছেন G7 এর নেতারা। শুক্রবার G7 সদস্যভুক্ত দেশগুলোর অন্য নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন $400 কোটি সহযোগিতার অঙ্গীকার করেন। ধনী দেশগুলোর সংগঠন G7 এর এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্মেলনে দরিদ্র দেশগুলোর জন্য বিনামূল্যে করোনা টিকা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে বিভিন্ন দেশ ও সংস্থা টিকাদান কর্মসূচিতে সহায়তার অঙ্গীকার করে। ইউরোপীয় ইউনিয়ন এবার $100 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করে প্রস্তুতির খোঁজ খবর নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। সে সময় সাংবাদিকদের তিনি জানান, অমর 21শে ফেব্রুয়ারি উদযাপনের সময় সূচির কোনো পরিবর্তন হবে না, তবে করোনা পরিস্থিতির কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। মাস্ক অবশ্যই পরিধান করতে হবে, আর অন্যদিকে শারীরিক দূরত্ব সেটি বজায় রাখতে হবে। এক জায়গায় অনেক মানুষ একত্রে আমরা জটলা না বাঁধি, আমরা যেন শারীরিক দূরত্ব বজায় রাখি, তাহলেই কিন্তু স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। এবার ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষও অলিতে গলিতে শহীদ মিনার নির্মাণে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। রাজধানীর বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের নির্মাণ করা এমনই কিছু শহীদ মিনার নিয়ে লাইলা নওশিনের রিপোর্ট। মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ থেকে 52 শহীদ স্মৃতিকে অমর করে রাখার জন্য 1969 সালে শান্তিনগরে সে সময়ের হোয়াইট হাউস হোটেলের বিপরীতে শহীদ মিনার নির্মাণ করেন নানু, রুনু, আবুল, বাবুল ও পল্টুর মতো কয়েকজন কিশোর। সেই কিশোরদের প্রবীণ হওয়ার সঙ্গে শহীদ মিনারেরও রূপ বদলেছে। 1968 সালের শেষের দিকে সম্ভবত এটা আমি তৈরি করি, এবং গাজী গোলাম মোস্তফার ছোট ছেলে ছিল রুনু, ও মারা গেছে, আর তার মামা ছিল ছোট। এই তিনজনই আমরা প্রথম উদ্যোগ নেই। আমার পাশের বাড়ি থেকে রড, সিমেন্ট, তারপরে কবি গোলাম মোস্তফা বাড়িতে অনেক ইটা ছিল, সেইখান থেকে ইটে নিলাম। ইটা নিয়ে তারপরে বালি ছিল, আমার ফ্রেন্ডের জাহিদ নামে আমার ফ্রেন্ড ছিল, ওর বাড়িতে বালি ছিল, বালি নিয়ে এটাকে বানালাম। সে সময় শহীদ মিনার নির্মাণে কিশোর দলকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুর রশিদ। আমি থাকতাম এই পিছনের বাড়িতে, তো ওইখান থেকে আইসা দেখি এরা 3-4 জনে মানে হাত দিয়া সিমেন্ট বালু দিয়ে মানে করতে আসে। আমি বলে এটা এরকম করেন কেমনি করবো, আমি বলতে আমার কাছে দেন। এরপর আমি রড টড কাটিয়ে সুন্দর করে সেন্টারি মেন্টারি করিয়ে তার এরপর সুন্দর পায়াগুলি উঠে যায় সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে। এমনই এক শহীদ মিনার আছে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পাশে। স্বাধীনতার পরপরই এলাকার শ্রমিক, কর্মচারী ও শ্রমিক সংগঠনের উদ্যোগে এটি নির্মাণ করা হয়। এখানেও ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রত্যেক মিল ফ্যাক্টরির শ্রমিকেরা উদ্যোগ নিয়ে এই শহীদ মিনারটা স্থাপন করা হয়েছে। আমরা যখন এই ভাষা শহীদদের ব্যাপার বুঝতে শিখছি, তখন থেকে আমরা নিজেরাও বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদেরকে সম্মান প্রদর্শন করছি। লোক দেখানো কোনো দেশপ্রেম নয়, যুগ যুগ ধরে দেশের ভাষা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে কিন্তু দেশের আনাচে কানাচে বিভিন্ন অলিতে গলিতেই তৈরি হয়েছে এরকম শহীদ মিনার। যুগের পর যুগ ধরে শহীদ মিনারের রূপ বদলে গেছে, কিন্তু ভাষা শহীদ এবং ভাষার প্রতি কিন্তু বাঙালির শ্রদ্ধাবোধ এতটুকু কমেনি। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরছি। নিউজিল্যান্ড সফরের জন্য 20 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। ফিরেছেন আলামিন, নাইম, মোসাদ্দেক আর নাসুমের সামনে অভিষেকের হাতছানি। মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যানের কর্মী সমর্থকদের সংঘর্ষে 7 জন গুলিবিদ্ধ, 12 জন আহত হওয়ার ঘটনায় আজ আবারও সকাল হরতাল পালন করছেন মেয়র কাদের মির্জার সমর্থকরা। সকাল থেকে কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কে গাছ ফেলে হরতাল করছেন তারা। দলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল শেষে আজকের এই হরতাল ঘোষণা দেন তিনি। ওই দিন বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিহাটে তরকারি বাজারের সামনে মেয়র কাদের মির্জা ও সাবেক উপজেলার চেয়ারম্যান বাদলের কর্মীদের সংঘর্ষ হয়। এতে 7 জন গুলিবিদ্ধ সহ 12 জন আহত হন। গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির এবং মেয়র সমর্থক কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। এর আগে কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার হরতাল করেন কাদের মির্জার সমর্থকরা। আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তি থেকে সরে আসার 107 দিন পর শুক্রবার এতে প্রত্যাবর্তন করে দেশটি। বিশ্ব নেতাদের আশা
জো বাইডেন প্রশাসন গুরুত্বের সাথে চুক্তির বিষয়গুলো বিবেচনা করবে। প্রাণ প্রকৃতি ও পরিবেশের বিপন্নতা রোধে 2015 সালের ডিসেম্বরে প্যারিসে COP21 নামে একটি সম্মেলনে প্রথমবারের মতো একটি জলবায়ু চুক্তির ব্যাপারে রাজি হন বিশ্ব নেতারা। চুক্তির আওতায় বিশ্বের উষ্ণতা বাড়ানোর আর 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণের মাত্রা কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্র সহ 200টি দেশ এতে সই করে। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। 2017 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনায় কলা চাষ বাড়ছে। বসতবাড়ির আশপাশে ও পরিত্যক্ত স্থানে কলা চাষ করছেন কৃষক। সনাতন পদ্ধতি অনুসরণ করেই সাফল্য পাচ্ছেন তারা। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওতে আলিমাল রোজের রিপোর্ট। নেত্রকোনায় ফুলবাড়ি, কালাপানি, লেঙ্গুড়া, ভাদেরা, সিন্দুর, আটিয়া সহ অনেক গ্রামের পাহাড়ি ঢলে বসতবাড়ির পাশে ও পরিত্যক্ত স্থানে সবরি কলা, ডিঙ্গা কলা, আটিয়া কলা, সাগর কলা ও চিনি চাম্পা সহ বিভিন্ন প্রজাতির দেশীয় কলার আবাদ হয়েছে। কলা চাষে সনাতন পদ্ধতি অবলম্বন করেও অনেক ভালো ফলন পেয়েছে কৃষক। 3 কাঠা দিয়ে করলাম, 3 কাঠা দিয়ে লাখ দেড় লাখ টাকা। কলার ফলন খুব ভালো হয়েছে। আমি 50 থেকে 60,000 টাকা বছর আয় করতে পারবে ধান চাষের পরিবর্তে কলা চাষ করে। ঘরের সাথে কলা সরি লাগাইছি। ফরমালিন কোনো কিছু দেওয়া হয় না, মাটির থেকে দেওয়া হয়। তাই মাটি যে স্বাভাবিক প্রক্রিয়ায় উর্বরতা, সেই উর্বরতাকে ধরে রেখে কলাগুলো উৎপাদন হচ্ছে, নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে আবার অর্থনৈতিকভাবে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। গ্রাম থেকে আমরা কিনে আনি, নাজিরপুর বাজার আনিয়া বিক্রি করি। কলমাকান্দা প্রপার, মধ্যনগর, ধীরাই, সালনা এইসব এলাকা থেকে পাইকাররা এসে এনে কলা নিয়ে যায়। কলা একটু সস্তা পাওয়া যায়, আমরা এখান থেকে নিই। ফসল বহুমুখীকরণের লক্ষ্যে আগ্রহী কৃষকদের প্রকল্প সুবিধার মাধ্যমে প্রশিক্ষণ ও উন্নত পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। প্রত্যেক বাড়িতে পাহাড়ের পাদদেশের যে বাড়িগুলো আছে এরা কলা চাষ করে, দেশি জাতীয় কলা। ওইখান থেকে কলাগুলো তারা এই বেশ আমাদের যে ঐতিহাসিক একটা সুন্দর বাজার আছে নাজিরপুর বাজার, এখানে প্রতি বৃহস্পতিবার তারা কলাগুলো এখানে বাণিজ্যিকভাবে না হলে এরা আমরা যেটা পাইকারি হিসেবে বিক্রি হয়, এখান থেকে কলাগুলো বিভিন্ন জায়গায় চলে যায়। বসতবাড়ির আঙ্গিনায় বা পতিত জমিতে কলা চাষে তেমন খরচ নেই, জৈব সারে ভালো ফলন পাওয়া যায়। এছাড়া বাজারে স্থানীয় কলার চাহিদাও বেশি। আলিমাল রাজি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের মানুষের বিকল্প আয়ের উৎস হতে পারে পর্যটন। সেজন্য কক্সবাজার থেকে সুন্দরবন পর্যন্ত বঙ্গোপসাগরে থাকা বিচ্ছিন্ন দ্বীপগুলোকে এক সুতোয় এনে পর্যটনের মহাপরিকল্পনা চান উপকূলীয় অঞ্চলের জনপ্রতিনিধি এবং পর্যটন সংশ্লিষ্টরা। শমিক আহমেদের রিপোর্ট। নিঝুম দ্বীপ, চর নিজাম, ঢালচর, কুকরিমুকরি, সোনার চর, শিবচর, কলাগাছিয়া ও চর বিজয়ের মতো দৃষ্টিনন্দন দ্বীপ রয়েছে বঙ্গোপসাগরে। কক্সবাজার থেকে সুন্দরবন পর্যন্ত জীববৈচিত্র্যে ভরপুর দ্বীপগুলোর প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটন সম্ভাবনা দেখছেন উপকূলীয় অঞ্চলের জনপ্রতিনিধি ও ভ্রমণপ্রেমীরা। ছোট্ট ছোট্ট যে বিচ্ছিন্ন পর্যটনের যে স্পটগুলো গড়ে উঠেছে, যে এগুলাকে যদি আমরা একত্রিত করে সরকারি বা বেসরকারি উদ্যোগে যদি আমরা এই পর্যটকদের সুবিধার জন্য বড় ট্যুরিস্ট বোর্ড যেগুলো আছে ওই কক্সবাজার থেকে সুন্দরবন পর্যন্ত মাঝে মাঝে এই চরগুলোকে আমরা এই দ্বীপগুলোকে যদি একত্রিত করে আসলে পর্যটনকে যদি আমরা আকৃষ্ট করতে পারি, আমার মনে হয় তাহলে আমরা এই দেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। কক্সবাজারের ক্রাউডটুকু যারা বিচ নিয়ে থাকেন, আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যদি কুয়াকাটা আসেন তাহলে কুয়াকাটা আপনি সুন্দরবনে এনজয় করতে পারবেন, কুয়াকাটা থেকে নিজম দ্বীপও যেতে পারবেন, চর কুকরিমুকরিও যেতে পারবেন। সমুদ্র, আমাদের যে পানি, আমাদের যে নদী, আমাদের যে সবুজ, আমাদের যে বন, আমাদের জঙ্গল, এগ্রি ট্যুরিজম হয় এবং সরকারকে অফার দিতে হবে বেসরকারি উদ্যোগ থেকে, হ্যাঁ তোমরা সরকারি জঙ্গল এখানে আমরা একটা রিসোর্ট দেবো। তাহলে কিন্তু যে ইনভেস্টমেন্ট করে সিদ্ধ করে আমি 30 বছরের জন্য পাইছি, যেটা ঠিক আছে আমি ইনভেস্টমেন্ট করি। তবে অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনায় না গিয়ে ইকো ট্যুরিজমের জন্য নৌপথে পর্যটন উৎসাহিত করতে সরকারের সহযোগিতা চায় ট্যুর অপারেটররা। বেসরকারি উদ্যোগে সীমিত আকারে জাহাজ চলাচল হলেও দ্বীপগুলোতে নেই জেটি। আমরা মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছি, যেখানে লো ডেপথের
সি ক্রুজ হলেই আমাদের এই বিজনেসটাকে পরিচালনা করা সম্ভব। যে ভেসেলগুলো আসছে বা আরও সুন্দর সুন্দর ভেসেল তৈরি হচ্ছে, এই ভেসেলে থেকে নেমে এক ট্রলার তারপরে নামতে হয় নিচে, ডাইরেক্ট কোথাও নামতে পারে না। সেন্ট মার্টিন দ্বীপে আমি ট্রলার তৈরি করে প্রতিদিন সার্ভিস দিতাম। পরবর্তীতে আমি একটা জাহাজ ভাড়া করে নিয়ে ওখানে রুটে চালু করেছি। এখন কিন্তু ইন্টারন্যাশনাল ক্লাস করা 5-7টা জাহাজ সেন্ট মার্টিন দ্বীপে চলছে। এটা আসলে কেউ না কেউ শুরু করলে, সরকারের যদি একটু সহযোগিতা পাওয়া যায়, এটা ডেভেলপ হয়ে যাবে। খাবার, স্যানিটেশন ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতির মুখে থাকা সাগরের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবনজীবিকার বিকল্প হতে পারে পর্যটন। তবে সেজন্য মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপ ও চরগুলোর যোগাযোগ ব্যবস্থা সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতে হবে। আর এটি হবে পর্যটনের প্রথম চ্যালেঞ্জ। কুয়াকাটা থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার ইতালি খেলার খবর। আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য 20 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ উইন্ডিজ সিরিজের 16 জনই আছেন স্কোয়াডে। ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, পেসার আল আমিন হোসেন ও স্পিনার নাসুম আহমেদ। অভিজ্ঞতা বিবেচনায় নিউজিল্যান্ডে তা ভালো করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক। সাদি মাহমুদের রিপোর্ট। সাকিব আল হাসানকে ছাড়া নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মার্চের দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সাকিব আগেই ছুটি নিয়ে রেখেছেন। স্কোয়াডে জায়গা হয়েছে 5 ওপেনারের। তামিমের সাথে আছেন সৌম্য, লিটন আর নাজমুল শান্ত। টি-20 থাকায় যুক্ত হয়েছেন নাইম শেখ। উইন্ডিজদের বিপক্ষে নাইম বাদে ছিলেন বাকি 4 জনই। মিডল অর্ডারে মুশফিক, মাহমুদুল্লাহ, আফিফ আর মিঠুন। সাকিবের বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে আরেক স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। স্পিনার আছেন 3 জন, মেহেদি মিরাজ আর শেখ মেহেদির সাথে যুক্ত হয়েছেন নাসুম আহমেদ। কার্যকর স্পিনে প্রতিপক্ষকে পরীক্ষায় ফেলতে প্রস্তুত আছেন মাহমুদুল্লাহ আর মোসাদ্দেক সৈকত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভিন্ন কন্ডিশনে পেসাররা সুবিধা পাবেন সেটি ভালোই জানা। তাই মুস্তাফিজ, হাসান মাহমুদ, তাসকিন, শরীফুল আর রুবেলদের সাথে যুক্ত হয়েছেন আলামিন হোসেন। পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন তো আছেই। নিউজিল্যান্ড অনেক কঠিন চ্যালেঞ্জ এবং ওদের কন্ডিশন, এখানে ওভারসিজ যারাই যায় ওরা কিন্তু সবসময় স্ট্রাগল করে। তো সেই হিসাবে আমরা যে টিমটা দিয়েছি ওয়েল এক্সপিরিয়েন্স এবং ফাস্ট বোলারের একটু আধিক্য দিয়েছি এবং আমি যথেষ্ট কনফিডেন্ট যে ইনশাআল্লাহ এই ফরম্যাটের ওডিআই এবং টি-20 দুটোতে আমরা ভালো ক্রিকেটটা খেলবো। এবং নাসুম যেহেতু আমাদের শর্টার ফরম্যাট থেকে আমরা শুরু করেছি ওকে, এবং ওর ডোমেস্টিক পারফরমেন্স যথেষ্ট ভালো। তো আশা করছি ইন্টারন্যাশনাল এরিনাতে নিজেকে মেলে দিতে পারবে। নিউজিল্যান্ড সফরে 3টি ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে বাংলাদেশ দল কুইন্সটাউনে 5 দিনের প্রস্তুতি ক্যাম্প করবে। সূচি অনুযায়ী সিরিজ আরম্ভ হবে 20 মার্চ। 2 দলের মধ্যকার টি-20 সিরিজ শুরু হবে 28 মার্চ। সাদি মাহমুদ, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আহত 25, মাইকে ডাকাত ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ। বিশ্বের সব মানুষের টিকা প্রাপ্তি নিশ্চিতে $750 কোটি দেওয়ার ঘোষণা, প্রথমবারের মতো অনলাইনে G7 নেতাদের সম্মেলন। এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অমর 21 উদযাপনের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান।